হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের লাইভ সেশনটিতে আপনাদের সাথে পুরো সময় জুড়ে থাকব আমি জারিন মুসরাত লামিয়া, ঢাকা মেডিকেল কলেজ প্রথম বর্ষ। ভিউয়ার্স, আমরা জানি একজন মেডিকেল শিক্ষার্থী থেকে একজন ডাক্তার হওয়ার পথটা অনেকটা দীর্ঘ। অনেকগুলো ধাপ অতিক্রম করে আমরা আমাদের মর্যাদায় পৌঁছতে পারি। গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এমনই আরো অনেক পড়াশোনা, আরো অনেক ডিগ্রি। গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য কেউ পছন্দ করে থাকেন দেশের বাইরে গিয়ে তিনি তার হায়ার স্টাডিজ কমপ্লিট করবেন। এক্ষেত্রে স্কলারশিপের মতো কিছু বিষয় সম্পর্কে যদি তাদের পূর্ব ধারণা থাকে এবং কিছু ক্লিয়ার কাট আইডিয়া যদি তারা পেয়ে থাকেন, তাহলে তাদের জন্য কিছুটা হলেও সেটা ইজি হয়ে থাকে। তাই ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাব আয়োজন করেছে আজকের এই লাইভ সেশনটি। ইতোমধ্যে ভিউয়ার্স আপনারা জেনে গিয়েছেন আমাদের আজকের লাইভ সেশনটির প্রতিপাদ্য বিষয়। দর্শক, আজকের মূল বিষয় হলো স্কলারশিপ অপরচুনিটিস ফর হায়ার স্টাডিজ ইন অ্যাব্রোড/ইউকে। এবং আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় ডাক্তার জান্নাত আরা আক্তার রিভা আপু। আপু ডিএমসি 70 ব্যাচের স্টুডেন্ট এবং প্রতিটি প্রফেশনাল পরীক্ষায় আপু আপনার মেধার স্বাক্ষর রেখে চলেছেন। সেই সাথে আপু প্রথমবারে এফসিপিএস কমপ্লিট করেছেন এবং এমআরসিপিএস পার্ট 1ও কমপ্লিট করেছেন। শুধু তাই নয়, আপু এতেই থেমে থাকেননি, তিনি 39তম বিসিএসও ক্লিয়ার করেছেন। বর্তমানে আপু এমএসসি কমপ্লিট করছেন অ্যাপ্লাইড ইনফেকশিয়াস ডিজিজ এপিডেমিওলজি, এলিট ইনস্টিটিউট অফ গ্লোবাল হেলথ অফ ইউনিভার্সিটি কলেজ, লন্ডন, ইউকেতে। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আমাদের আজকের লাইভ সেশনটি আপনাদের সবার জন্য কতটা এফিশিয়েন্ট হতে চলেছে। তাই আপনাদের যত প্রশ্ন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে এবং সেই সাথে আমাদের আজকের লাইভ সেশনটি বেশি বেশি করে শেয়ার করে দিন। চলুন আমরা আমাদের আপুর সাথে পরিচিত হই এবং আপুর সাথে ক্যারিয়ার বিষয়ে কিছু গাইডলাইন নিয়ে কথা বলা শুরু করি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? জি আপু, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপু লকডাউনের এই দীর্ঘ সময়টা কিভাবে কাটাচ্ছেন? আমার নিজের জন্য আসলে লকডাউন বলে কোনো কিছু নেই। আমার ফুল সুইং এ ক্লাসেস গুলো চলছে। মাঝখানে হচ্ছে আমাদের সব অনলাইনে টার্ম দিতে হচ্ছে। টার্মের কাজ বিভিন্ন ধরনের মডিউলে হচ্ছে গিয়ে একেক ধরনের সাবমিশনের কাজ করতে হয় অ্যাসাইনমেন্টের। ওগুলা পুরোদমে চলছে। আর আমার ফাইনাল সাবমিশন হচ্ছে জানুয়ারি 13 তারিখে। এই কারণে আপাতত হচ্ছে লকডাউনে খুব বেশি মজা করে কাটাচ্ছি। আহ বলাটা ঠিক হবে না। পড়াশোনার মধ্যেই থাকতে হচ্ছে। জি আপু, ব্যস্ততার মাঝেই তাহলে কেটে যাচ্ছে আপনার এই সময়টা। আপু, আমাদের আজকের বিষয়টা যেহেতু স্কলারশিপ ইন এ অ্যাব্রোড নিয়ে, আপুর কাছে শুরুতেই জানতে চাচ্ছি, আপু একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন, বিসিএস, এমনকি দেশের বাইরে গিয়ে হায়ার স্টাডিজও কমপ্লিট করছেন এবং করে চলেছেন। আপু, আপনার এই লং জার্নিটা সব মিলিয়ে কেমন ছিল? আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। উম আমার কাছে মনে হয় যে মানুষের মানে একজন ডক্টরের লাইফে সবচেয়ে বড় ট্রানজিশনটা হয় ইন্টার্নশিপের সময়। এই সময়টাতে তুমি হচ্ছে অনেক কিছু অনেকগুলো ব্রাঞ্চের সাথে এট দ্য সেম টাইম পরিচিত হবে। আর এই সময়টাতে তুমি তখন ডিসাইড করে নিতে পারবে যে তুমি কি আসলে দেশে থাকতে চাও কিংবা বাইরে যেতে চাও, আহ বা তুমি মেডিসিন, সার্জারি, গাইনি বা কোন বেসিক সাবজেক্টে যেতে চাও। আমার জন্য আমি বরাবরই সবসময় সবকিছু নিয়ে একটু বেশি কনফিউজ থাকি। এই কারণে আমার বাবা-মার প্রেশারে পড়ি হোক, যেটাই হোক, বিসিএস 39তম বিসিএস যখন হলো, এটা স্পেশাল ছিল। আর হচ্ছে একটু অন্যান্য বিসিএস এর তুলনায় এটা একটু ইজিয়ার ছিল দেখে আমার এটা প্রতি দিতে হলো কাইন্ড অফ আমার আব্বু-আম্মুর হচ্ছে গিয়ে প্রেশারে বলতে গেলে। আর আমার নিজস্ব ইচ্ছা হচ্ছে বাইরে গিয়ে হায়ার স্টাডিজ এ হচ্ছে গিয়ে নিজেকে ইনভলভ করা। তো দুইটারই হচ্ছে ব্যালেন্স রাখতে গিয়ে আমার আসলে হচ্ছে দেখা যাচ্ছে যে এদিকে দেশীয় কিছু ডিগ্রি এফসিপিএস পার্ট 1 দিতে হলো, বিসিএস দিতে হলো। আর আমার নিজের স্বপ্ন হচ্ছে বাইরে, যেহেতু এই কারণে সেই হিসাবে আমি এমআরসিপি পার্ট 1 ক্লিয়ার করলাম ইন্টার্নশিপের
3 মাসের মাথায়। আর হচ্ছে এই তো এখন হচ্ছে 2019-এ আমি অ্যাপ্লাই করেছিলাম স্কলারশিপের জন্য, যেটা এখন মাস্টার্স পড়তে সক্ষম হয়েছি। জি আপু, ধন্যবাদ আপনাকে। আপু, আপনি বললেন যে ইউকেতে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং আপনি এখন মাস্টার্স করছেন সেখানে। আপু, এখন তাহলে জানতে চাচ্ছি কমনওয়েলথের কান্ট্রিগুলোতে বা স্পেসিফিক্যালি যদি বলি ইউকেতে মেডিকেল স্টাডিজ এর ক্ষেত্রে স্কলারশিপের অপরচুনিটিটার পরিধিটা কেমন? আচ্ছা, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। অনেকেই হচ্ছে মাস্টার্স এর সাথে ক্লিনিক্যাল ডিগ্রি গুলো হচ্ছে মিলিয়ে ফেলে। প্রথমে কিছুটা আমি একটু হাইলাইট করতে চাই যে মাস্টার্স বা হচ্ছে পিএইচডি এগুলো সমস্ত হচ্ছে মানে এগুলো ক্লিনিক্যাল না, নন ক্লিনিক্যাল একাডেমিক ডিগ্রি। আর তুমি যদি ইউকে তে গিয়ে হচ্ছে কোনো লাইসেন্সিং এর জন্য পার্টিকুলারলি দিতে চাও, সেটা হচ্ছে প্ল্যাব, এবং পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার মধ্যে হচ্ছে এমআরসিপি। তো প্রত্যেকটা জিনিসই হচ্ছে একটা থেকে আলাদা, একটা আরেকটা থেকে আলাদা। এবং স্কলারশিপের অপরচুনিটি গুলো শুধুমাত্র একাডেমিক ডিগ্রি গুলোর জন্য অ্যাভেলেবল। তুমি যদি ক্লিনিক্যাল লাইনে তোমার ক্যারিয়ার করতে চাও, প্ল্যাব অথবা এমআরসিপি দিতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু স্কলারশিপের কোনো সুবিধা নেই। এটা সম্পূর্ণভাবে তোমার নিজের ফান্ডিং এর থেকে তোমার টাকা পয়সা ম্যানেজ করে মেধা শ্রম সবকিছু দিয়ে তোমার এই পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করতে হবে, প্লাস পাস করতে হবে। আর হচ্ছে তুমি যদি একাডেমিক সাইডে হচ্ছে পড়াশোনা করতে চাও, যেমন মাস্টার্স নিতে চাও অথবা পিএইচডি করতে চাও, সেই ক্ষেত্রে স্কলারশিপ ডেফিনেটলি অ্যাভেল করতে পারবে। এবং ইউকে তে পড়াশোনা করার জন্য আমাদের দেশে অনেকেই হয়তো জানে না, সবাই শুধুমাত্র একটা পার্টিকুলার স্কলারশিপই চেনে, সেটা হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ। কিন্তু কমনওয়েলথ স্কলারশিপ ছাড়াও আরো অনেকগুলো স্কলারশিপ আছে যেটা হয়তো আমাদের দেশে সবাই জানে না। আর স্কলারশিপের অপরচুনিটি বলতে গেলে আসলে অনেক ভাস্ট, কারণ কমনওয়েলথ মাস্টার্স যেটা বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে থাকে, পাশাপাশি হচ্ছে কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ, এটা ইউকে গভর্নমেন্ট দিয়ে ফান্ডেড। আর তাছাড়া আছে চিভনিং স্কলারশিপ, এটা মেজরিটি ফান্ডিং ইউকে থেকে আসে। আর তাছাড়া বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি, যেমন ক্যামব্রিজের নিজস্ব কিছু ফুল ফান্ডেড স্কলারশিপ আছে, গেটস ক্যামব্রিজ স্কলারশিপ। আর আম, এছাড়াও আরো কিছু কমন স্কলারশিপ আছে, যেটা হচ্ছে এক একটা পার্টিকুলার ভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ। এই কারণে আমি বলবো যে যদি ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি মাস্টার্স or পিএইচডি ইন ইউকে কান্ট্রিজ, তাহলে স্কলারশিপের অপরচুনিটি অনেক বেশি। অনেক ধন্যবাদ আপু। স্কলারশিপ নিয়ে যে কনফিউশনটা ছিল আমাদের ভিউয়ার্সদের হয়তোবা এখন অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে আপনার কথার মাধ্যমে। আপু, আমরা জানি যে যে কোনো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশেও একাডেমিক রেজাল্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট ফেলে। আপু, বাইরে ইউকেতে যদি বলি আমরা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে একাডেমিক রেজাল্টটার প্রভাবটা কেমন, বা কেমন হলে আমাদের স্কলারশিপ পাওয়াটা কিছুটা হলেও ইজি হবে? আচ্ছা, আহ, যে কোনো স্কলারশিপেই তোমার একাডেমিক রেজাল্ট ডেফিনেটলি একটা ফ্যাক্ট, বাট আমি বলবো যে এটা অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। যেমন চিভনিং এর জন্য, আমি একটু চিভনিং আর হচ্ছে কমনওয়েলথ এই দুইটা একটু কন্ট্রাস্টে বলছি। এন্ড আমি যখন কমনওয়েলথ বলবো, আমি এখন থেকে কমনওয়েলথ মাস্টার্স নিয়ে বলবো না, কমনওয়েলথ শেয়ার নিয়ে বলবো। কারণ কমনওয়েলথ মাস্টার্স এর এই 2020 এর পরবর্তী সেশন গুলো থেকে মাস্টার্স প্রোগ্রামের জন্য হচ্ছে কি ফান্ডিং ওদের বন্ধ হয়ে গিয়েছে। ওরা শুধুমাত্র পিএইচডি প্রোগ্রামের জন্য ফান্ডিং করবে। আর আমি মূলত হচ্ছে কমনওয়েলথ শেয়ার্ড ভার্সেস চিভনিং এই দুইটা হচ্ছে স্কলারশিপ একটু হাইলাইট নিয়ে আর কি, হাইলাইট করে কথা বলবো। সো কমনওয়েলথ শেয়ার এর জন্য যেটা, সেটা হচ্ছে একাডেমিক রেজাল্টটা একটু বেশি ইম্পর্টেন্ট কম্পেয়ার টু চিভনিং। আর চিভনিং এ ডেফিনেটলি একাডেমিক রেজাল্ট একটা গুরুত্ব আছে, কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের উপর হচ্ছে ওরা একটা বেশি হাইলাইট করবে। যে কারণে ওদের রিকোয়ারমেন্টে থাকে যে 2 বছর পর্যন্ত হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার জায়গায়, আফটার ইউর ডান উইথ ইউর গ্রাজুয়েশন, ওদের একটা রিকোয়ারমেন্ট থাকে 2 বছরের কোনো একটা জায়গায় ট্রেনিং বা রেসপেক্টিভ ফিল্ডে হচ্ছে গিয়ে 2 বছরের ট্রেনিং চায় ওরা। সেটা যদি ভলান্টারি কোনো ওয়ার্কে ট্রেনিং দেখাতে চাও, সেক্ষেত্রে সেটার মেয়াদ হবে 5 বছর। আর এক্সপার্ট ফিল্ডে, যেমন মেডিসিন, সার্জারি বা যে কোনো কিছুতে, অথবা স্ট্যাটিস্টিক্স বা এপিডেমিওলজি, এগুলোতে হচ্ছে 2 বছরের একটা ট্রেনিং চায়। কিন্তু কমনওয়েলথ শেয়ারের জন্য এরকম কোনো
ট্রেনিং পিরিয়ড বা এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি না, সেই ক্ষেত্রে কমনওয়েলথ শেয়ার্ডে একাডেমিক রেজাল্টটা স্লাইটলি একটু বেশি ওরা প্রেফার করে থাকে। আর পার্সেন্টেজের ব্যাপারে আমি যদি বলতে চাই, ইউকে কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের সিজিপিএ সিস্টেমে কনভার্ট করতে হয় না, যেটা সাধারণত আমেরিকা অথবা কানাডিয়ান ভার্সিটি গুলোর জন্য করতে হয়। আর ইউকে ভার্সিটি গুলোতে ওরা হচ্ছে আমাদের দেশের মতোই ওরা পার্সেন্টেজ দেখে। আর আমরা তো বরাবরের মতোই জানি যে আমাদের পার্সেন্টেজ হচ্ছে মেডিকেল সাবজেক্ট গুলোতে 85% উপর হলে সেটা অনার্স মার্ক। সো আমার যেমন 3 প্রফ মিলে আমার পার্সেন্টেজ ছিল 85.3%। সো ডেফিনেটলি 80%-এর উপরে থাকাটা একটা প্লাস পয়েন্ট। অনেকের ক্ষেত্রে 70%-এর উপরে থাকাটাও একটা প্লাস পয়েন্ট। কিন্তু এটা ভালো একটা স্কলারশিপের মানে ভালো একটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ থাকলেই যে একদম স্কলারশিপ সিকিউর হয়ে গেল, কিংবা ভালো পার্সেন্টেজ নাই দেখে আমার স্কলারশিপ হবে না, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। লামিয়া, তুমি কি আরো এক্সপ্লেনেশন কিছু জানতে চাচ্ছিলে? আমি কি অ্যাড করব? আপু আপনি যদি চান অ্যাড করতে পারেন। আচ্ছা, শিওর। সো আমাকে একটু হচ্ছে হিন্টস দিতে হবে যে আরো, আমি একদম ফ্লুয়েন্টলি অত ভালো বলতে পারি না, আমি খুব ভালো স্পিকার না। এই কারণে হচ্ছে কি আমাকে একটু একটু অ্যাড করতে হবে বা নতুন একটা অ্যাডিশনাল কোশ্চেন একটু হচ্ছে কি লিড করতে হবে। তো স্কলারশিপের ব্যাপারটাতে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ যেটা বলছিলাম যে শেয়ার্ড স্কলারশিপ গুলোর জন্য হচ্ছে গিয়ে একটু বেশি ইম্পর্টেন্স। আর হচ্ছে এক্সপিরিয়েন্স গুলোর জন্য এক্সপিরিয়েন্স বেশি কাউন্টেড হবে হচ্ছে অ্যাচিভনিং বা অন্যান্য স্কলারশিপের জন্য। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে স্কলারশিপ, যে কোনো স্কলারশিপের জন্যই যখন অ্যাপ্লাই করছি, তখন আমার মাথায় হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছি, এবং ওই সাবজেক্টে আমার হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্সটা আমি কিভাবে পুল অফ করব। যেমন আমি এখন পড়ছি অ্যাপ্লাইড ইনফেকশাস ডিজিজ এপিডেমিওলজিতে। এখন আমি যদি ওদেরকে আমি বলি যে আমি খুব ভালো নাম্বার পেয়ে এসেছি, আমি 85%-এর উপরে আমি পেয়েছি মেডিসিনে, আমি 85%-এর উপরে আমার এই সাবজেক্ট সার্জারিতে ছিল, বা আমার 2 বছর, আমি 1 বছর ইন্টার্নশিপ করেছি, তার মধ্যে আমার সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি সার্জারি বা গাইনি থেকে, তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে রেলেভেন্ট হলো না। এই কারণে তোমার কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করছো, তোমার স্টেটমেন্ট অফ পারপাসটা কিরকম, তুমি সেখানে তোমার রেলেভেন্ট ফিল্ডের সাথে তুমি কতখানি মানে সামঞ্জস্য বজায় রেখে তুমি নিজেকে সেল করতে পারছো, এবং কিভাবে তুমি ওনাদেরকে শো করবে যে ইউ আর অ্যাকচুয়ালি কম্পিটেন্ট ফর দ্যাট পার্টিকুলার স্কলারশিপ, সেটা আসলে হচ্ছে তোমার উপরে। তোমার একাডেমিক রেজাল্টের চেয়েও যেন ওরা হচ্ছে যখন তোমার রেজুমে পড়বে, সিভি বা তোমার স্টেটমেন্ট অফ পারপাসটা যখন দেখবে, তখন তারা যেন মনে করে যে না, আমরা এই পার্সনকে এত হিউজ অ্যামাউন্টের টাকা দিয়ে, আমরা স্কলারশিপ দিয়ে ওকে আমরা এই সাবজেক্টটাতে পড়ানোর জন্য আমরা সাহায্য করতে পারি। এই কারণে হচ্ছে আমি বলবো যে একাডেমিক রেজাল্টের তুলনায় তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপু, আমরা জানি যে যে কোনো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিওর ফলো করতে হয়, কিছু রিকোয়ারমেন্ট আমাদের ফুলফিল করতে হয়। আপু, এক্ষেত্রে ইউকে তে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কি কি প্রসিজার এবং কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আমাদের চান্স পাওয়াটা কিছুটা নিশ্চিত হবে বলে আপনি মনে করেন? আচ্ছা, এটার জন্য হচ্ছে তোমার প্রথমে আমি বেশ কিছুদিন আগে যখন আমার স্কলারশিপ হয়, তখন আমি একটা পোস্ট করেছিলাম, প্ল্যান ইউর প্ল্যান ইউর পোস্ট গ্রাজুয়েশন অ্যাব্রড। এটা
ডক্টর অরিন মাহাজাবিন, উনি আমাদের একজন রেসপেক্টেড সিনিয়র আপু। ওনার একটা ফেসবুক পেজে আমি হচ্ছে মোটামুটি একটা বেশ ইলাবোরেট একটা পোস্ট করেছিলাম। তোমরা যারা যারা লাইভে যারা যারা দেখছেন, তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই সেই পেজে গিয়ে অ্যাড হয়ে তোমরা ওই পোস্টটা দেখতে পারো। আর তারপর আমি হচ্ছে এখানে যেহেতু লাইভ হচ্ছে, আমি ডেফিনেটলি পুরো জিনিসটা আমি ইজি করে বলা ট্রাই করব। তো এটা একটু লং প্রসিজার, একটু সময় ধরে বা ধৈর্য ধরে হচ্ছে শুনতে হবে। এটা হচ্ছে প্রসিডিওর। তোমার স্কলারশিপ অপরচুনিটিস গুলো কি, কোন স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ সেটা দেখার জন্য তোমার সবচেয়ে ভালো সাইট আছে, এটা হচ্ছে asianop.com। এই সাইটটাতে গেলে বিভিন্ন ধরনের, ওরা হচ্ছে সাবস্ক্রাইব করলে ওরা সেই জিনিসটা নোটিফিকেশন দিয়ে দিবে যে পার্টিকুলার কোন টাইম থেকে হচ্ছে এক একটা বিভিন্ন ধরনের স্কলারশিপের ডেডলাইন বা কি বলে এটাকে সময় শুরু হচ্ছে। যেমন কমনওয়েলথ শেয়ার স্কলারশিপের জন্য সাধারণত ওরা একটা টাইম খুলে দেয়, যে টাইমটার মধ্যে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সমস্ত ওয়ার্ক আপ এগুলো জমা দিয়ে শেষ করতে হয়। এটা সাধারণত শুরু হয় নভেম্বরের শেষ থেকে, লেট নভেম্বর থেকে শুরু হয়। আর এই সময়সীমাটা শেষ হয় হচ্ছে পরবর্তী বছরের জানুয়ারির শেষের দিকে। কাজে বেশ লম্বা একটা সময় পাওয়া যাচ্ছে। দুই দুই মাসের মতো সময় থাকে এই সময়টার মধ্যে হচ্ছে গিয়ে স্কলারশিপের জন্য সাইমালটেনিয়াসলি কোনো একটা ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করে ফেলার জন্য। এই কারণে প্রথম থেকে হচ্ছে জানতে হবে যে আমি যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব সেই স্কলারশিপটা কবে থেকে শুরু হচ্ছে। কিছু কিছু স্কলারশিপ লেট অগাস্ট থেকে দেয়া শুরু করে, এবং এগুলোর সময়সীমা খুব অল্প সময় ধরে থাকে। চিভনিং ইজ ওয়ান অফ দেম। চিভনিং এর টাইম টেবিলটা খুব বেশি বড় না। এই কারণে যখনই হচ্ছে ওদের ওই সার্কুলারটা দেয়া শুরু করে, ইন্টারনেটে তোমার অবশ্যই এটা হচ্ছে ঘেটে ঘেটে নিজে নিজ দায়িত্বে বের করতে হবে। যখনই সার্কুলারটা দেওয়া শুরু করবে তখন থেকে তোমার হচ্ছে অ্যাক্টিভ হতে হবে যে আমি এই জিনিসগুলো এখন গুছিয়ে ফেলবো। নেক্সট স্টেপ হচ্ছে তোমার সময় একটা হচ্ছে ব্যাপার, যে কোন সময় থেকে আমার স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে, এটা একটা এক ব্যাপার। সেকেন্ড হচ্ছে তোমার কোন ভার্সিটিতে আমি পড়তে চাচ্ছি বা আমি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছি, এই জিনিসটা হচ্ছে খুব ভালো করে আগে মাথায় নিয়ে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় তুমি যদি আগে থেকে এই জিনিসটা নিয়ে ওরিয়েন্টেড থাকো। আর কোন ভার্সিটি চুজ করতে হবে এটা হচ্ছে পুরোপুরি একটা সাবজেক্টিভ ম্যাটার, এটাতে আমি আসলে হচ্ছে নিজস্ব মতামত দেওয়াটা ঠিক হবে না। কারণ অনেকেই মনে করে যে আমি অক্সফোর্ড ছাড়া আমি নিজেকে কখনো অন্য কোনো ভার্সিটিতে আমি দেখতে পারবো না, বা আমি পার্টিকুলারলি ইউসিএলএ পড়বো, আমি অন্য কোনো ভার্সিটিতে আমি যাব না। এরকম নিজস্ব প্রেফারেন্স থাকতেই পারে। তবে আমি বলবো যে সব সময় হচ্ছে সাধারণত 3 থেকে 4টে ইউনিভার্সিটিতে অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্লাই করতে। সেক্ষেত্রে যদি খুব বেশি কিউএস র্যাঙ্কিং একদম টপ মোস্টে যেসব ভার্সিটি গুলো আছে, যেমন অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইউসিএল, এই ধরনের ইউনিভার্সিটি গুলোতে যদি চান্স নাও পাওয়া যায়, তাহলে মোটামুটি ভালো ক্যাটাগরি অন্যান্য ভার্সিটি যেগুলো আছে সেগুলোতে হচ্ছে তাহলে তোমার চান্সটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করবে সেটা আগে থেকে মাথায় একটু সেট আপ করে নিতে হবে। আর ভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় অবশ্যই হচ্ছে নিজের মাথায় কিছু জিনিস চিন্তা রাখতে হবে, যেমন আমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছি ওটার জন্য কোনো ফি দেয়া লাগতে হতে পারে কিনা। সাধারণত বেসিক সাবজেক্ট গুলো, পাবলিক হেলথ অথবা এপিডেমিওলজি রিলেটেড যেসব সাবজেক্ট গুলো আছে সেগুলো সাধারণত ফ্রি অফ কস্ট হয় সবকিছু, সব ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। কিন্তু ইউসিএল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড, এগুলোতে ওদের কিছু ফি থাকে। যেমন আমি নিজে ইউসিএল এ যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমার সমস্ত কিছু জমা দেওয়া সহ আমার অলমোস্ট বাংলাদেশি টাকায় 10,000 প্লাস এর মতো লেগেছিল। কাজে এতটুকু খরচ হচ্ছে নিজের মাথায় নিজস্ব ভাবে রাখতে হবে যে আমার একটা পার্টিকুলার ফি দিতে হবে। আর সেকেন্ড হচ্ছে কি আমি কোন সাবজেক্ট পড়বো সেটা তোমার চিন্তা করতে হবে। এখন তুমি অনেকে অনেক ধরনের টপিকস বা সাবজেক্ট হচ্ছে প্রেফার করে থাকে। অনেকে মাস্টার্স করতে চায় বেসিক সাবজেক্টে, অনেকে প্রেফার করে একটু ক্লিনিক্যাল সাবজেক্ট, ক্লিনিক্যাল নিউরোলজি, ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, ক্লিনিক্যাল এমব্রায়োলজি, এআরটি। আর এছাড়া মানে ফার্স্ট এটা তোমার একদম নিজস্ব ভাবে তুমি চিন্তা ভাবনা করবে যে কোন সাবজেক্টের উপরে তুমি পড়তে চাচ্ছ। কাজে তিনটা জিনিস, কোন স্কলারশিপ দিব, কোন ভার্সিটিতে যাব, এবং পরবর্তী হচ্ছে কোন সাবজেক্টে যাব, এগুলো তোমার আগে থেকে নিজস্ব ভাবে চিন্তা করতে হবে। আর এখন কমনওয়েলথ শেয়ারটা যেটা, এটা একটু আলাদা।
কারণ কমনওয়েলথ শেয়ার হচ্ছে ভার্সিটির সাথে কোলাবোরেশন করে ভার্সিটি একটা বিডিং দেয়, ওই বিডিং এর উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে 80% যদি কমনওয়েলথ স্কলারশিপ কমিটি পে করে, 20% হচ্ছে ভার্সিটি পে করবে। সো দুইজনের কোলাবোরেশনে এই স্কলারশিপটা দেওয়া হয়। আর ওরা যেসব ভার্সিটির সাথে বিডিং করে থাকে সেসব ভার্সিটি গুলো শুধু একটা পার্টিকুলার সাবজেক্টে এই স্কলারশিপটা দেয়। কাজে এখানে নিজস্ব চয়েস কিছুটা হ্যাম্পার্ড হবে, কারণ দেখা গেল যে যে ভার্সিটি লিস্ট দিয়েছে সেই ভার্সিটিতে ওই সাবজেক্টের উপরে কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ নেই। এই কারণে হচ্ছে তখন হয়তো নিজস্ব ভাবে যদি দিতে চাও সেক্ষেত্রে তোমার পছন্দের স্কলারশিপ হতে পারে চিভনিং। এখন একটু মানে জিনিসটা জটিল শোনা যেতে পারে, কিন্তু যখন তুমি পুরোপুরি নিজের সাথে নিজেকে ওরিয়েন্টেড করে ফেলবে স্কলারশিপ এন্ড মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রাম এগুলোর সাথে নিজে নিজে যখন বিভিন্ন ধরনের নলেজ বা গুগল সার্চ দিতে থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। এটা আস্তে আস্তে হচ্ছে নিজেই বুঝতে পারবে যে আমার আসলে এই জিনিসটা এভাবে হচ্ছে, আমার পরবর্তী স্টেপটা এভাবে হওয়া উচিত। আর ডেফিনেটলি যে কোনো স্কলারশিপ বা মাস্টার্স এগুলোতে অ্যাপ্লাই করার আগে তোমার অবশ্যই ট্রান্সক্রিপ্ট, যেটা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সেটা ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রার বিল্ডিং এ গিয়ে তুলতে হবে। আহ, সেটা একটু তাড়াতাড়ি করলে ভালো, যেহেতু দেশের কাজ দেশে যে কোনো পেপার ওয়ার্কসে একটু সময় লাগে। এই কারণে হচ্ছে মাথায় ব্যাপারটা আগে থেকে রাখতে হবে। আর ট্রান্সক্রিপ্ট ছাড়াও হচ্ছে সাধারণত তোমার এমবিবিএস সার্টিফিকেট, এমবিবিএস ট্রান্সক্রিপ্ট মার্কশিট যেটা, আর তাছাড়া এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ্ট প্লাস সার্টিফিকেট, তারপর ন্যাশনাল এনআইডি, আর হচ্ছে পাসপোর্টের কপি, আর তোমার নিজস্ব একটা সিভি। এখন সিভির ব্যাপারটা আমি একটু ডিটেলসে পরে বলবো, সিভি, স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি, আর সরি আর হচ্ছে মিনিমাম 2টা রেকমেন্ডেশন লেটার। এগুলো হচ্ছে আগে থেকে একটু প্রিপেয়ার করে রাখাটা ভালো। বা তুমি যদি আগে থেকে প্রিপেয়ার নাও করতে পারো, সাধারণত ট্রাই করতে পারো যে যখন এই স্কলারশিপ গুলো ওপেন হবে তখন সাথে সাথে এগুলোর গুছিয়ে ফেলা, যাতে একদম ডেডলাইনের সময় যাতে দৌড়াদৌড়ি না করতে হয়। আম, এখন আমি কি ফার্দার এসওপি বা সিভি এগুলো কিভাবে প্রিপেয়ার করা উচিত সেখানে চলে যাব, আর তুমি অন্য কোনো কোয়েশ্চেন এই ব্যাপারে করতে চাও? জি আপু, আপনি এসওপি এবং প্রেফারেন্স লেটার বিষয়টা যদি ক্লিয়ারলি ব্রিফলি একটু ব্যাখ্যা করতেন আমাদের ভিউয়ার্সদের জন্য। হ্যাঁ, অবশ্যই। আহ, আচ্ছা, প্রথমে এসওপি নিয়ে কথা বলি, কারণ এসওপিটা নিজস্ব, এসওপিটাই ওরা সাধারণত বেশি হাইলাইট করে দেখে। তো এসওপি এর ফুল ফর্মটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। এটা সাধারণত বিভিন্ন ভার্সিটিতে কতটুকু ওয়ার্ড লিমিট বা কত মানে ওরা কি ওয়ার্ড ডকে চাচ্ছে কিংবা পিডিএফ ফাইলে চাচ্ছে সেটা ওরা মেনশন করে দিবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সো একটা যদি 2500 ওয়ার্ড লিমিট বলে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ট্রাই করতে হবে যে 2500 ওয়ার্ডের মধ্যে আপনি জিনিসটা শেষ করে দেওয়া। সাধারণত 2500 থেকে যদি মানে ওয়ার্ড লিমিটটা ক্রস করে সেক্ষেত্রে এটা একটু অড দেখা যায়। এই কারণে তখন দেখা যায় যে বেশি লিখে ফেলেছে, একই কথা বারে বারে ঘুরে ঘুরে বলছে। তখন জিনিসটা খুব বেশি একটা ডিসেন্ট লুকিং ও হয় না, প্লাস ওরা বিরক্ত হয়ে যেতে পারে স্কলারশিপ কমিটি। এই কারণে স্টেটমেন্ট অফ পারপাস লেখার সময় অবশ্যই হচ্ছে ফোকাস থাকতে হবে, নিজেকে পুরোপুরি গুছিয়ে নিতে হবে যে আমি এই জিনিসগুলো বলতে চাই। তো স্টেটমেন্ট অফ পারপাস সাধারণত একদম একটা নর্মাল একটা রচনা, সিম্পল কথায় বলতে গেলে একটা নর্মাল একটা রচনা জাস্ট। আর এখানে হচ্ছে নিজের নিজস্ব ব্যক্তিগত আমি অ্যাচিভমেন্ট প্লাস ইন্টারেস্ট প্লাস লং টার্ম ক্যারিয়ার প্ল্যান, এবং পার্টিকুলার যে সাবজেক্টের জন্য আমি অ্যাপ্লাই করছি সেই সাবজেক্টে আমি দেশে ব্যাক করে কি করতে পারি, এবং এই সাবজেক্টের ফিউচার প্রোগ্রেস বা ফিউচার ওয়ার্ক রেলেভেন্ট ফিউচার ওয়ার্ক কি হতে পারে সেগুলো হাইলাইট করে পুরো একটা রচনার মতো জাস্ট লেখা। এটা শুরুটা হচ্ছে, শুরুতে অবশ্যই নিজস্ব কিছু হালকা করে ইন্ট্রোডাকশন দেওয়া, সেটার মধ্যে এরকম না যে হাই আই এম জানাতা আক্তার রিভা, আই এম 27 ইয়ার্স ওল্ড, এরকম কিছু না। শুরুতেই হচ্ছে আমি একটা পার্টিকুলার ইউনিভার্সিটি বা পার্টিকুলার, যেমন আমি ঢাকা মেডিকেলে যেহেতু পড়েছি, সো আই বিলং টু রেপুটেড ইনস্টিটিউশন অ্যাজ ঢাকা মেডিকেল কলেজ, এরকম দিয়ে হচ্ছে শুরু করতে হবে, যেখান থেকে আমি এমবিবিএস কমপ্লিট করেছি
এত এত পার্সেন্টেজ আমার ছিল, এত এত সাবজেক্ট আমি অনার্স পেয়েছি, না পেলেও কোনো সমস্যা নেই, জাস্ট সেল ইউর সেলফ যেভাবেই হোক। যে আহ, আমি ইন্টার্নশিপে এত ঘন্টা কাজ করেছি, আমি আমার ইন্টার্নশিপের সময় আহ, যেসব স্যারদের আন্ডারে ছিলাম তারা আমাকে প্রেস করেছে, আমি একটা ক্লিনিক্যাল কেস প্রেজেন্ট করেছি, আমি বেড সাইডে পেশেন্ট দেখেছি। আমার ইন্টার্নশিপ ছাড়াও বিভিন্ন ধরনের ভলান্টারি কাজের সাথে আমরা কম বেশি সবাই জড়িত থাকি। তার মধ্যে সন্ধানী আছে, সন্ধানীতে আমার রোলটা এরকম ছিল, বা আমি লিডার হিসেবে আমি এই কাজগুলো করেছি। বিভিন্ন নানা দিক থেকে যেভাবে নিজেকে সেল করা যায়, সেটা হোক একাডেমিক্যালি, সেটা হোক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেটা হোক ভলান্টারি ওয়ার্ক, কিংবা আহ, বা এক্সপিরিয়েন্স, যেটাই হোক না কেন। ইন্টার্নশিপ ছাড়াও অনেকে আছেন অনেক সিনিয়র যারা পরবর্তীতে এমএসসি বা পিএইচডি করতে চাচ্ছেন। তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেখানে কাজ করছেন না কেন, সেটাই আপনি আপনার সাবজেক্টের সাথে মিল রেখে সুন্দর করে জিনিসটা যে সেল আউট করবেন, যে আপনি কেন এই স্কলারশিপের জন্য ফিট। এবং ডেফিনেটলি অনেকে আমরা ভুলে যাই যে ফিউচার লং টার্ম প্ল্যানটা কি, এটা স্টেটমেন্ট অফ পারপোজে মেনশন করতে হয়। এটা আমরা অনেকে দেই না। আমরা সাধারণত শর্ট টার্ম প্ল্যান, আমি স্কলারশিপ পেতে চাই এবং পরবর্তীতে আমি দেশেতে এসে আমি এই দুইটা সেক্টরের বা বিভিন্ন ধরনের এনজিওর সাথে কোলাবোরেশন করে আমি এই প্রজেক্টে কাজ করতে চাই, এতটুকু পর্যন্ত সাধারণত একটা নর্মাল স্টেটমেন্ট অফ পারপোজ লিখে অনেকে শেষ করে ফেলে। কিন্তু আম, অনেকেই আসলে গিয়ে ভুলে যায় যে ফিউচারে যে লং টার্ম গোলটা কি। যে আপনি যে একটা এমএসসি করে আসলেন, তাহলে আপনার পরবর্তী স্টেপ একটা যে পিএইচডি করতে চাচ্ছেন, বা নিজেকে 10 বছর পর একজন কি হিসেবে দেখতে চান, সেটাও গিয়ে কিছুটা হাইলাইট করা উচিত। অনেকে এই জিনিসটা ভুলে যায়। আর স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, তাহলে আমি সেই ক্ষেত্রে আমি সিভিতে মুভ করব। আপু, ভিউয়ার্সদের মনে হয় এখনো কোনো সমস্যা নেই, তারা আপনার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এবং যে যে স্লাইট আচ্ছা। মিস্টেক্স এর কথাগুলো আপনি বলছেন যে এগুলো এড়িয়ে যেতে হবে এসওপি রেডি করার ক্ষেত্রে, আশা করি ভিউয়ার্সরা বুঝতে পারছেন। আপু, আপনি যদি আরো কিছু যুক্ত করতে চান করতে পারেন, অথবা আমরা এগিয়ে যেতে পারি। আচ্ছা। আর আরেকটা জিনিস আমি একটু বলে নিই, সেটা হচ্ছে এসওপি তৈরি করার সময় আমরা সাধারণত ডক্টর সোসাইটিতে, আমি জানি না এটা কেন হয়, এটা কম বেশি অনেকে টেকনোলজিক্যালি একটু হ্যান্ডার থাকে। কাজে নিজের এসওপিটা গিয়ে টাইপ নিজে না করে অন্য আরেকজনের এসওপি থেকে কপি পেস্ট করে, হয়তো এটা সেটা দু একটা ওয়ার্ড অল্টার করে জমা দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে আপনার স্কলারশিপ পাওয়ার চান্সটা তাহলে আসলে অনেকখানি কমে যাবে। এসওপি শুড বি সোললি yours, এখানে অন্য কোনো এক্সটার্নাল হেল্প নেওয়াটা ঠিক না। আর ওদের বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে, সফটওয়্যারে প্রতি বছর যতগুলো এসওপি জমা হচ্ছে প্রত্যেকটারই ওরা সফট কপি রেখে দেয়। কাজে আপনি যখন একটা সাবমিট করছেন, তখন আপনাকে সেই সফটওয়্যারের মাধ্যমে ওরা প্লাজিয়ারিজম ডিটেক্ট করতে পারে, যে এটা কি আপনি আহ, মানে আগের কারো কাছ থেকে এসওপিটা কপি পেস্ট করে গিয়ে জমা দিয়ে দিলেন কিনা, নাম ধাম এটা সেটা চেঞ্জ করে। সেক্ষেত্রে কিন্তু আপনার স্কলারশিপ পাওয়ার গিয়ে চান্সটা অনেকখানি কমে যায়। এ কারণে আমি বলবো যে আপনি নিজেই ঘাটাঘাটি করেন। সরি, আপনি নিজেই ঘাটাঘাটি করেন। অনেক বেশি, অনেক অনেক ভুরি ভুরি এক্সাম্পল আছে, গুগলে আছে। আর গুগল আসলে গিয়ে নলেজের একটা হিউজ স্টোর। আমরা প্রায় জিনিসটা এই সার্চ করতে গিয়ে আসলে দেখা যায় যে সবসময় আইদার ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিতে নিজেকে বারে বারে নিয়ে যাই, কিন্তু গুগল থেকে আসলে অনেক কিছু শেখার আছে। এই কারণে এসওপি একটা এক্সাম্পল দিলে সাথে আরো 10টা সার্চ রেজাল্টে চলে আসবে, প্রত্যেকটা ঘেটে ঘেটে দেখেন, যেটা আপনার কাছে স্ট্যান্ডার্ড মনে হবে 10টা 20টা গিয়ে সামনাসামনি রেখে তারপর আপনি নিজের মতো একটা স্ট্যান্ডার্ড বা পারফেক্ট একটা এসওপি তৈরি করেন, এবং সম্পূর্ণভাবে নিজেকে বুঝাবেন, যাতে আপনি আরো 10 জনের চেয়ে ইউনিক ভাবে প্রেজেন্ট হতে পারেন। কোন জিনিসটাতে আপনার নিজেকে লাগে যে আপনি নিজে যদি স্কলারশিপ কমিটির কেউ হতেন, তাহলে কোন ফিচারটা আপনাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করতো, সেভাবে সেল করবেন। আর আমি যেমন একটা ছোট একটা উদাহরণ দিই, 2017-এ যখন আমি ফিফথ ইয়ারে পড়ি, তখন ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি এবং আমার ফ্রেন্ড নুজহাত পরমা, ও গত বছর 2019 কমনওয়েলথ স্কলারশিপে ও ইউসিএল থেকেই ক্লিনিক্যাল নিউরোলজিতে এমএসসি কমপ্লিট করেছে। এই আমরা দুইজন যখন গিয়ে 2017-এ ইন্টারন্যাশনাল মেডিকেল অলিম্পিয়াডে গিয়েছিলাম,
আমাদের চোজেন সাবজেক্ট ছিল নিউরোসাইকিয়াট্রি, কিন্তু যেহেতু আমরা ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্ট ছিলাম, এই কারণে আমাদের দুইটা অপশন দেওয়া হয়েছিল, একটা হচ্ছে নিউরোসাইকিয়াট্রি আর একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ, এই দুটা। আর এখানে হচ্ছে আমি যখন পরবর্তীতে আমি বিভিন্ন ধরনের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা শুরু করলাম, আমার মাথায় মানে অন দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমি চাচ্ছিলাম যে আমি ইনফেকশাস ডিজিজ রিলেটেড কোন একটা এমএসসি কোর্সের জন্য আমি যেহেতু অ্যাপ্লাই করব, তো আমি কিন্তু সেখানে বলিনি যে আমি নিউরোসাইকিয়াট্রির জন্য আমরা কম্পিট করছি বা এরকম কিছু। যেহেতু আমাদের দুইটা সাবজেক্টে দেওয়া হয়েছিল, আমি দুইটাই মেনশন করেছি যে নিউরোসাইকিয়াট্রি এন্ড ইনফেকশাস ডিজিজ, এই দুটাতে আমাদের টপিক ছিল, এবং আমরা হচ্ছে গিয়ে সেখানে সেমিফাইনাল পর্যন্ত প্রসিড করেছি। তো এই এতটুকু কথাতে কিন্তু হচ্ছে গিয়ে ওরা রেলিভেন্সি খুঁজে পাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, সে একজন ইন্টারন্যাশনাল মেডিকেল অলিম্পিয়াডে ওরা পার্টিসিপেট করেছে, এবং ওদের চোজেন সাবজেক্টের সাথে আমাদের সাবজেক্টের কিছুটা রেলিভেন্সি আছে। তো সেই ক্ষেত্রে ওরা দেখতে চাচ্ছে যে আমার লিডারশিপ ইন আ কম্পিটিটিভ ফিল্ড, আমার লিডারশিপটা কিরকম, সেটা ওরা হচ্ছে কি অ্যাসেস করতে পেরেছে। এই কারণে হচ্ছে কি আমি বলবো যে আপনার নিজস্ব কিছু ইউনিক অ্যাচিভমেন্ট আছে যেটা অন্যান্যদের থেকে অনেক বেশি আলাদা, আপনি ট্রাই করবেন যে সেটা নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে জিনিসটা সেল করা। দ্যাটস ইট। ধন্যবাদ আপু। এই মুহূর্তে একজন ভিউয়ার্স কোশ্চেন করেছেন, তানজিমা সরকার আপু কোশ্চেন করেছেন, যার এক্সট্রা কারিকুলার অর ভলেন্টিয়ার্স অ্যাক্টিভিটিস নাই, ওরা কি মেনশন করবে? আপু এসওপি তে কি কি মেনশন করবেন সে বিষয়ে জানতে চাচ্ছেন আবারও। আচ্ছা আচ্ছা, আহ, আহ, তানজিমা সরকার, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। এক্সট্রা কারিকুলার বা ভলান্টিয়ার অ্যাক্টিভিটি নেই, এটা একদম আহ, আহ, একটু অবিশ্বাস্য হয়ে গেল। কারণ আপনি যদি নিজে চিন্তা করেন, কোনো না কোনো একটা সময় আপনি একটা ছোটখাটো আবৃত্তি হলেও একটা স্টেজে পারফর্ম করেছিলেন, কিংবা সন্ধানী, আমরা সন্ধানীর সাথে বা যে কোনো ব্লাড ডোনেশন অন্যান্য অর্গানাইজেশনের সাথে আমরা সামহাও জড়িত আছি। কিংবা এমনও হতে পারে যে আপনি কোনো একটা চ্যারিটি ইয়ের সাথে, অর্গানাইজেশনের সাথে ছিলেন, যেখানে 2 দিনের জন্য হলেও কোনো দুস্থ ব্যক্তি কিংবা ফ্লাড এফেক্টেড পিপল, মানে যারা একটু মানে লেস প্রিভিলেজ, তাদেরকে কোনো না কোনো ভাবে হেল্প আপনি করেছিলেন। সো অতটুকু কথাই হচ্ছে কি যে সুন্দর করে প্রেজেন্ট করা। তারপর আমি ধরে নিলাম মানে একদম তর্কের খাতিরে যে একদম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ভলান্টারি অ্যাক্টিভিটিস নেই, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার একাডেমিক এক্সেলেন্স, এটাই হচ্ছে আপনি বেশি ভালো করে ফুটিয়ে তুলবেন। যে আপনি কত ঘন্টা আপনি কাজ করেছেন, সাধারণত আপনি কিরকম প্রেশার নিতে পারদর্শী, কোন কোন ধরনের কনফারেন্স বা সেমিনারে আপনি ছিলেন, অবশ্যই সেটা রেলিভেন্ট হতে হবে। এবং আহ, এছাড়া হচ্ছে আপনি আপনি এটা একটু শুনতে হাস্যকর লাগবে, কিন্তু আপনি যে আইটেম কার্ড এবং টার্মের প্রেশার নিয়ে বিভিন্ন ধরনের প্রফ পরীক্ষা অ্যাপিয়ারও করেছেন, চাইলে এটাও আপনি সেল করতে পারবেন। এটা ইটস অল অ্যাবাউট হাউ ওয়েল ইউ পুল ইয়োরসেলফ অফ, দ্যাটস ইট। থ্যাংক ইউ আই হোপ আপু। আমি বোঝাতে পেরেছি। জি আপু, আশা করি ভিউয়ার্স আপনি আপনার প্রশ্নর উত্তর পেয়ে গিয়েছেন। আপু, আপনি স্কলারশিপ নিয়ে অনেক কথা বললেন। আচ্ছা আপু, আমরা যদি এখন ধরে নেই একজন স্কলারশিপ পেয়েছেন, তো এরপর কেউ কেউ তো থাকেন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন বা একটু লেস প্রিভিলেজ ফ্যামিলি থেকে বিলং করেন, তাদের ক্ষেত্রে তারা স্কলারশিপ পেলেন এবং এরপর তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টের কি কোনো ব্যাকআপ থাকবে, বা ইউনিভার্সিটি থেকে বা কোনো চ্যারিটি অর্গানাইজেশন থেকে কি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়ে থাকে? আচ্ছা, এটা খুব ভালো এবং হচ্ছে বেশ ফিটিং একটা কোয়েশ্চেন। যে কোনো আমি যে স্কলারশিপে পেয়েছি, কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ, চিভিং স্কলারশিপ, যা যা আমি এ পর্যন্ত বললাম, বা ক্যামব্রিজের গেটস ক্যামব্রিজ স্কলারশিপ, এগুলো সবগুলোই হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ। এবং একটা ফুল ফান্ডেড স্কলারশিপে কি কি থাকে এটা আমি একটু হচ্ছে হাইলাইট করে নিই। এখানে ইউসিএল এ আমি পড়ছি, যে যে সাবজেক্টে আমি পড়ছি, সেই সাবজেক্টে আমার ফি হচ্ছে 21,100 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় বেশ বড় একটা মোটা অঙ্কের টাকা। কাজে আপনার এবং ইউকে যে কোনো ভার্সিটিতেই পুরো 1 বছরের এমএসসি কোর্সের জন্য বেশ একটা বড় অঙ্কের টাকা খরচ করতে হয়, যদি আপনি সেটা নিজস্ব ভাবে ফান্ডিং করতে চান। এক্ষেত্রে স্কলারশিপ কমিটি গুলো হচ্ছে ওই এডুকেশন ফিটা পুরোটা তো দিচ্ছেই, সাথে আপনার ট্রাভেল ফি,
যেমন আপনি হচ্ছে বাংলাদেশ থেকে লন্ডনে যাবেন, লন্ডন থেকে বাংলাদেশে ব্যাক করবেন। এই রাউন্ড ট্রিপটা হচ্ছে গিয়ে এই স্কলারশিপ গুলোর ভিতরে আওতাভুক্ত। এট দ্য সেম টাইম আপনাকে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে, যাতে আপনি লন্ডনে কিংবা যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তেই আপনি থাকেন না কেন, সেটা লন্ডন হতে পারে, সেটা হতে পারে বাংলাদেশ, ওরা মান্থলি একটা স্টাইপেন্ড দিয়ে থাকে, যেটা আপনারা একদম হেসে খেলে মোটামুটি কভার হয়ে যাওয়ার কথা। আহ আহ, যদিও এটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার, কিন্তু সাধারণত হচ্ছে এটা 1000+। আসলে এটা রিজন টু রিজন বা হচ্ছে জোন টু জোন ভ্যারি করে। সো সাধারণত যেহেতু একটু ইউসিএল টা নিয়ে আমি বলছি, যেহেতু ইউসিএল জোন 1-এ লোকেটেড, জোন 1 হচ্ছে গিয়ে লন্ডনের মধ্যে সবচেয়ে ভালো জোন। এরকম জোন 1, 2, 3 এগুলোতে ভাগ করা থাকে। তো জোন 1-এর হচ্ছে কি খরচ হিসেবে ওরা পার স্টুডেন্ট 1350 পাউন্ড করে দিচ্ছে মান্থলি স্টাইপেন্ডের জন্য, যেটা মোটামুটি আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস, রেন্ট সহ থাকা খাওয়া মোটামুটি কভার করে ফেলে। এবং সেখান থেকে আপনি হচ্ছে কিছুটা পরিমাণ সেভ করে আবার দেশেও চলে আসতে পারবেন। আর আরেকটা হচ্ছে কি ওরা থিসিস ফি দেয়। থিসিস ফি হচ্ছে কি একদম এমএসসির একদম শেষের দিকে, যখন যে ডিজার্টেশনের কাজ করতে হয়, তো ডিজার্টেশনের কাজ করতে গেলে দেখা যায় যে প্রাইমারি ডাটা অ্যানালাইসিস করতে গিয়ে বা সেকেন্ডারি ডাটা অ্যানালাইসিস করতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। এই যাওয়া আসার খরচ প্লাস ওখানে হচ্ছে কি কিছু হাত খরচের ব্যাপার আছে, সেটা হচ্ছে কি সাধারণত স্কলারশিপ কমিটি পে করে থাকে। আর এছাড়া হচ্ছে কি একটা যেহেতু ওরা কমনওয়েলথ কান্ট্রি পার্টিসিপেন্টদেরকে স্কলারশিপটা দিয়ে থাকে, কাজে ওরা মোটামুটি ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের টাকা পয়সার কিছু দরকার আছে হিসেবেই তো স্কলারশিপটা দিচ্ছে। তো সেই হিসেবে ওরা ওয়ার্ম ক্লোদিং এবং ওখানে অ্যাডাপ্ট করার মতো হচ্ছে গিয়ে যে ধরনের ইকুইপমেন্টস লাগে, সেটা পারপোজেও হচ্ছে গিয়ে কিছু আলাদা একটা মোটামুটি ভালো অঙ্কেরই আহ, টাকা দিয়ে থাকে। কাজেই একটা স্কলারশিপের জন্য আপনি যখন অ্যাপ্লাই করছেন, তখন ফুল ফান্ডেড স্কলারশিপ নাকি পার্শিয়ালি ফান্ডেড ব্যাপারটা ভালো করে দেখতে হবে। আর পার্শিয়ালি ফান্ডেড হলে হয়তো একটু ঝামেলা হয়ে যায়, কারণ পার্শিয়ালি ফান্ডেড হলে দেখা যায় শুধুমাত্র ওরা এডুকেশন ফি, যেটা মানে ওভারঅল 1 বছরের যে ফিটা থাকে, শুধু সেই ফিটাই কভার করে, বাকি কোনো ফি দেয় না। অথবা ওই এডুকেশন ফি এর একটা পার্টিকুলার পার্সেন্টেজ কভার করে, যেমন টোটাল 21,100 পাউন্ডের মধ্যে আমি স্কলারশিপ কমিটি যদি পার্শিয়াল ফান্ডেড হয়ে থাকে, সেই ক্ষেত্রে হয়তো 50 to 60% দিচ্ছে। বাকিটুকু হচ্ছে গিয়ে পার্টিসিপেন্টের বা ক্যান্ডিডেটের নিজস্ব ভাবে পে করতে হয়। এ কারণে হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আফ্রিকান কান্ট্রিজ, এই ধরনের কান্ট্রিজ গুলো থেকে যারা আসলে ইউকে ভার্সিটি গুলোতে যায়, তাদের জন্য আমার মনে হয় যে ফুল ফান্ডেড স্কলারশিপ এর জন্য অ্যাপ্লাই করাটাই সবচেয়ে বেশি ভালো। সেটাতে আপনি যদি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে থাকেন কিংবা যে কোনো লিমিটেড রিসোর্স থেকে থাকে, আপনার জন্য সেটা পারফেক্ট অপরচুনিটি। কারণ নিজস্ব ভাবে যদি আপনি পে করতে চান, সেই ক্ষেত্রে হয়তো বেশ বড় একটা অ্যামাউন্টের টাকা হয়তো চলে যাবে। আর আর এছাড়া নিজস্ব হাত খরচ, আমি যেমন একটা মোবাইল একটা ডিভাইস কিনলাম, বা আমি নিজস্ব এই মেকআপটা কিনলাম, বা ওখানে গিয়ে আমি এই জামা জুতাটা কিনলাম, যেটা হয়তো স্কলারশিপ কমিটি ডেফিনেটলি বেয়ার করবে না, কিন্তু এটা ইটস অল আপ টু ইউ। আপনার মান্থলি স্টাইপেন্ড থেকে যদি আপনি হচ্ছে গিয়ে নিজস্ব ভাবে সেভ করে সেটার জন্য আপনি কাজে লাগাতে চান, সেটা আপনি, ইটস আপ টু ইউ। খরচ মোটামুটি কেউ এ পর্যন্ত আমি শুনিনি যে ফুল ফান্ডেড স্কলারশিপে ওখানে গিয়ে ইউকে তে গিয়ে খুব ঝামেলা হয়েছে বা এরকম কিছু। ইভেন দেশে যে একটা টিবি টেস্ট করতে হয় লন্ডনে যাওয়ার জন্য, বা ইউকে কান্ট্রি গুলোতে হচ্ছে এন্ট্রি করার জন্য, কমন ইফ ইউ বিলং টু কমনওয়েলথ কান্ট্রি দেন ইউ হ্যাভ টু আন্ডারগো টিবি টেস্ট, যেটা বাংলাদেশি টাকায় 6 থেকে 7 হাজার পর্যন্ত লাগে। সেটা পরবর্তীতে যখন আপনি লন্ডনে গিয়ে পৌঁছাবেন, তখন আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলে এই টাকাটা আবার ব্যাক পাবেন। আর অফ দ্য রেকর্ড স্টুডেন্ট ভিসা ইটস এন্টায়ারলি ফ্রি if you mention that you are on a full funded scholarship. জি আপু, থ্যাংক ইউ। অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা ক্লিয়ার আইডিয়া পেলাম। একজন ভিউয়ার্স প্রশ্ন করেছেন, আয়শা সিদ্দিকা রত্না আপু প্রশ্ন করেছেন, 5 ইয়ার্স কিভাবে পড়া উচিত আপু? স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে 5 ইয়ার্স শুরু থেকে কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি? আচ্ছা, আহ, রত্না, আপনি 5 ইয়ার্স কি মানে এমবিবিএস 5 ইয়ার্স এটার কথা মেনশন করেছেন খুব সম্ভব। একটু 1 মিনিট, একটু পানি খেয়ে নিই।
তো এমবিবিএস 5 ইয়ার্স এ আসলে কিভাবে পড়া উচিত আমি স্কলারশিপের সাথে আপনি যদি মনে করেন যে আপনার একাডেমিক রেজাল্টটা ভালো হলে স্কলারশিপ ল্যান্ড করার অপরচুনিটি আপনার জন্য বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে এমন ভাবে পড়া উচিত যাতে আপনার পার্সেন্টেজটা অ্যাটলিস্ট 75%-এর উপরে থাকে, যাতে আপনি যখন ওভারঅল আপনি ট্রান্সক্রিপ্টটা হাতে পাচ্ছেন তখন যেন দেখেন যে তিনটা, আমাদের বেলায় যেহেতু 3 প্রফ ছিল, এখন খুব সম্ভব 4টা প্রফ শুরু হচ্ছে K71 থেকে। তো টোটাল হচ্ছে কি 4টা প্রফে আপনি যখন পার্সেন্টেজ গড় করবেন, সেক্ষেত্রে একদমই যেন হচ্ছে খুব কম পার্সেন্টেজ না আসে। কারণ এট দি এন্ড অফ দ্য ডে, যে যত যাই বলুক, একাডেমিক রেজাল্টের ডেফিনেটলি একটা ভ্যালু আছে। তো আপনি যদি নিজেকে সিরিয়াস ভাবে প্রিপেয়ার করতে থাকেন যে না, আমি একটা সময় পরে গিয়ে আমি দেশের বাইরে হচ্ছে ক্যারিয়ার করতে চাই, কিংবা আমি স্কলারশিপ পার্টিকুলারলি পেয়ে আমি এমএসসি বা পিএইচডি করতে চাই, সেলফ ফান্ডিং এ পড়তে গেলে এটা টোটালি ডিফারেন্ট একটা ইস্যু। কিন্তু স্কলারশিপের থ্রুতে যদি আপনি যেতে চান, একাডেমিক রেজাল্ট ভালো করার জন্য আহ, যা করতে হয়, নিজেকে যেভাবে প্রিপেয়ার করতে হয় ওভাবে শুরু থেকে করাটাই ভালো। কিন্তু আপনার এটাও মনে রাখা উচিত যে আমি যদি আমার পার্সেন্টেজ কোনো একটা কারণে কম এসেও থাকে, ইটস নট আ বিগ প্রবলেম। যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাটাই মুখ্য ব্যাপার। থ্যাংক ইউ আপু। আশা করি ভিউয়ার্স আপনি আপনার প্রশ্নের সুন্দর একটি সমাধান পেয়ে গিয়েছেন। আপুর কাছে এবার জানতে চাইবো, আপু যেহেতু এখন এমএসসি করছেন ইনফেকশিয়াস ডিজিজ সাবজেক্টের উপরে, আপু এই সাবজেক্টের উপরে অথবা অন্যান্য যে কোনো সাবজেক্টের উপরে পোস্ট এমএসসি ক্যারিয়ার চয়েসেস অপরচুনিটিস কেমন এ বিষয়ে যদি আমাদের বলতেন। আচ্ছা, এমএসসি করার পরে আসলে আহ, অনেকেরই ইচ্ছা থাকে যে শুধুমাত্র একাডেমিক সাইডে থাকা। সেক্ষেত্রে অনেকের পরবর্তী চিন্তা ভাবনা হতে পারে যে কোনো একটা এজেন্সির সাথে বা অন্য যে কোনো একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি হচ্ছে কারোর সাথে অ্যাটাচ থেকে জব করা। এটা একটা হতে পারে, অথবা ফার্দার সে আরো পড়াশোনা করতে পারে, সেই ক্ষেত্রে পিএইচডি ইটস এ ভেরি কম্প্যাটিবল ডিসিশন। পোস্ট এমএসসি তে সাধারণত মেজরিটি ক্যান্ডিডেটরাই হচ্ছে পরবর্তীতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করে থাকেন। আর পিএইচডি পরবর্তীতে হচ্ছে পড়াশোনার আসলে কখনো কোনো শেষ নেই, পিএইচডি পরে পোস্ট ডক্টরেট করা যায়। সেটাও, এটা হচ্ছে আপনার নিজস্ব চিন্তা ভাবনার ব্যাপার যে আপনি কোন সাবজেক্টে পিএইচডি করতে চাচ্ছেন, কোন সাবজেক্টে পোস্ট ডক্টরেট করতে চাচ্ছেন। অথবা আপনার যদি মনে হয় যে না, আপনি একটা জব করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এমএসসি পরে যে কোনো খুব ভালো ভালো অর্গানাইজেশন আছে, খুব ভালো ভালো এনজিও আছে, সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের সংস্থা আছে, যারা ইভেন বাংলাদেশেও যখন আপনি হচ্ছে কি দেখবেন যে আইসিডিডিআরবি তে বিভিন্ন ধরনের রানিং প্রজেক্ট গুলো আছে, ওরা ডেফিনেটলি একজন যে ইউকের কোন একটা রিনাউন্ডেড একটা ভার্সিটি থেকে খুব ভালো একটা সাবজেক্টের উপরে বা একটা রেলিভেন্ট টপিকের উপরে এমএসসি করে আসছে, সে অন্য যে কোনো ক্যান্ডিডেটের চেয়ে সে আগিয়ে থাকবে জব স্কোর করার ব্যাপারে। এবং সাধারণত এই ধরনের রিসার্চ বেসড জবগুলোতে আহ, যদিও এটা খুব ট্রিভিয়াল, কিন্তু তারপরেও স্যালারি, এই স্যালারি বেশ বড় একটা অ্যামাউন্টের স্যালারি হচ্ছে গিয়ে দেওয়া হয়ে থাকে। আর কেউ যদি মনে করে যে না, আমি ক্লিনিক্যাল সাইডের সাথে হচ্ছে গিয়ে আমি রিসার্চ এট দ্য সেম টাইম আমি কোলাবোরেট করে থাকতে চাই, অনেকে মনে করে যে ক্লিনিক্যাল একদম এন্টায়ারলি ডিফারেন্ট, একাডেমিক পার্টটা একদম ডিফারেন্ট। এমন কোনো কথা নেই। বিভিন্ন ধরনের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস, যেটা যেখানে আমরা হচ্ছে গিয়ে যেটার আন্ডার আমরা এমআরসিপি দিয়ে থাকি, ওদের ওরা হচ্ছে আমার ভার্সিটি যেটা ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সেটা তো ওদের একটা শাখা, মানে ওদের সাথে কোলাবোরেশন করে ওরা ক্লিনিক্যাল রিসার্চ ফেলো এই ধরনের পোস্ট গুলো ক্রিয়েট করে থাকে। এবং ক্লিনিক্যাল রিসার্চ ফেলোদের হচ্ছে কি ইম্পর্টেন্সটা কি, সেটা আমার মনে হয় একটা প্যান্ডেমিকের টাইমে সবচেয়ে বেশি আহ, আহ, মানে যেহেতু একটা প্যান্ডেমিক হয়েছে, এই কারণে হুট করে হচ্ছে কি সবারই বিভিন্ন ধরনের মানে রিসার্চের প্রতি যেই মানে গুরুত্বটা, এটা অনেকেই হয়তো নতুন করে অনুধাবন করছে। আগে যেমন শুধু ক্লিনিক্যাল সাবজেক্টে হচ্ছে গিয়ে ক্যারিয়ার করলে সেই বড় ডক্টর, এরকম একটা মিসকনসেপশন থাকতো, ব্যাপারটা আসলে তা না। সবাই সবার যার যার রোল থেকে খুব বড় বড় ভূমিকা পালন করে থাকে। তো মানে এই ধরনের ক্লিনিক্যাল রিসার্চ ফিল্ডটা আসলে অনেক বড়। এই ফিল্ডটা সাধারণত মানে মেডিকেলে থাকা অবস্থায় ইভেন আমি নিজেও এখনো হচ্ছে গিয়ে বুঝতে গেলে খুব হিমশিম খেতে হয়। কিন্তু বিভিন্ন ধরনের ফান্ডিং আছে এই পোস্ট গুলোর উপরে, এবং বিভিন্ন ধরনের হচ্ছে অপরচুনিটিসও আছে, ইউ জাস্ট হ্যাভ টু লুক ফর ইট।
অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চ ইজ আ ভেরি ভাস্ট ফিল্ড। এটা আসলে হচ্ছে গিয়ে আমি অত কিছু বলবো না, জাস্ট বলবো যে আপনি হচ্ছে আপনার মতো পড়তে থাকেন। আপনি হচ্ছে যদি যে আমি একজন ভালো ডক্টর হব, আমি নিজস্বভাবে, এটা আমার আসলে নিজস্ব ওপিনিয়ন, যে টু বি আ গুড ফিজিশিয়ান আপনার নিজের ফার্স্ট ইউ হ্যাভ টু বি আ গুড রিসার্চার। কারণ আপনি হচ্ছে এভিডেন্স বেসড মেডিসিন অথবা রিসার্চ সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, তাহলে দেখা যাবে যে আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে বা একটা ক্লিনিক্যাল লাইফে আপনি যে ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করছেন সেটা আপ টু পয়েন্ট হবে না, বা ইন্টারন্যাশনাল ভাবে খুব বেশি একটা রেলেভেন্ট হবে না। তো এই কারণে হচ্ছে আপনি নিজস্ব, দিন শেষে নিজস্ব স্যাটিসফ্যাকশন অনেক বড় ব্যাপার। আপনি সেটা এফসিপিএস থেকেও আসতে পারে, সেটা এমডি থেকে আসতে পারে, সেটা ডিপ্লোমা থেকে আসতে পারে, প্লাব, এমআরসিপি, এমএসসি, পিএইচডি, চয়েসেস আর সো মেনি। বাট দিন শেষে আপনি আসলে কোনটা নিয়ে হ্যাপি সেটা আসলে ম্যাটার করে। তো তারপর আমি হচ্ছে একটু শর্ট ভাবে যদি আমি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে পোস্ট মাস্টার্স এর পরে ইউ ক্যান আইদার এন্টার ইনটু আ জব উইথ আ ভেরি গুড স্যালারি, অথবা হচ্ছে ইউ ক্যান গো ফর পিএইচডি এন্ড পোস্ট ডক্টরেট লেটার অন, অর আপনি ক্লিনিক্যাল রিসার্চ ফেলো হিসেবে, সেখানেও পোস্ট ডক্টরেট ক্লিনিক্যাল রিসার্চ ফেলো হিসেবে হচ্ছে অ্যাপ্লাই করা যায়, যেটা আপনি আসলে বিভিন্ন ধরনের পাবলিকেশনস এবং বিভিন্ন ডিগ্রি, যেমন এমআরসিপি বা হচ্ছে কি পিএইচডি, এগুলো কমপ্লিট করার পরে এই ধরনের পোস্ট গুলো প্রতি অ্যাপ্লাই করতে পারেন। এন্ড দিজ আর হাইলি রেসপেক্টেবল পোস্টস। আই হোপ আই ওয়াজ আ লিটল বিট ক্লিয়ার। জি আপু, আমরা আমাদের আজকের লাইভ সেশনটার মেইন বিষয়টা সম্পর্কে অনেকটা ক্লিয়ার আইডিয়া পেয়েছি। এই মুহূর্তে তাসনিম সামাদ আপু প্রশ্ন করেছেন, সেলফ ফান্ডিং এ পড়তে গেলে এক্সপেন্স কিরকম হয়? আপু এই সেলফ বিষয়ে যদি ফান্ডিং কিছু এ, বলতেন। হ্যাঁ শিওর, অবশ্যই। তাসনিম, আমি আপনাকে বলতে চাই সেলফ ফান্ডিং এ পড়তে গেলে আই হোপ আপনি হচ্ছে এমএসসি মিন করেছেন। এমএসসি পিএইচডি দুটার জন্য এক্সপেন্স ডেফিনেটলি ডিফারেন্ট হবে। কারণ পিএইচডি, একটা ফুল টাইম পিএইচডি টাইম সাধারণত ইউকে ভার্সিটি গুলোতে 3.5 ইয়ার্স থাকে, এবং পার্ট টাইম করতে গেলে সেটা 5 ইয়ার্স পর্যন্ত এক্সটেন্ড হয়। এবং এটা আসলে হচ্ছে কি আপনি যার আন্ডারে করতে চাচ্ছেন তার উপর অনেকখানি ডিপেন্ড করে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড, একটা এমএসসি করতে গেলে ফুল টাইম যদি আপনি এমএসসি করেন, সেই ক্ষেত্রে আপনার টাইম টেবল হচ্ছে 1 ইয়ার। আর সেটা যদি আপনি হচ্ছে পার্ট টাইম করতে চান, সেই ক্ষেত্রে 2 ইয়ার্স। আর টাইম ভেদে আসলে হচ্ছে আপনার এক্সপেন্স ভ্যারি করবে। অ্যান্ড আমি যদি ছোট্ট করে একটা 1 ইয়ার এমএসসি কোর্সের আপনাকে এক্সপেন্স কিরকম হবে সেটা বোঝাতে চাই, তাহলে আমি কিছুক্ষণ আগে আমি ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছি, যে আপনার 1 বছরের জন্য একটা একাডেমিক শুধু ফি, যেটা আমরা যেমন প্রাইভেট মেডিকেল থেকে হচ্ছে গিয়ে আপনার যখন আপনি ভর্তি হন মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরে, তখন আপনাকে একটা বেশ বড় অঙ্কের টাকা দিয়ে হচ্ছে গিয়ে ভর্তি হতে হয়। তারপর আপনার প্রতি বছর বছর একটা ফি দিতে হয়। এবং আমি আসলে প্রাইভেট মেডিকেল অ্যাসপেক্টে ভালো বলতে পারবো না, যে তারপরে আমার আইডিয়া আছে, যেহেতু আমার বড় বোন ও প্রাইভেট মেডিকেল থেকে পাশ করেছিল। সো আমি যত জানি যে হচ্ছে গিয়ে একটা ইয়ারলি একটা হচ্ছে গিয়ে টাকা দিতে হয়, এবং লাখ খানেকের কাছাকাছি, এবং পার মান্থেও একটা হচ্ছে গিয়ে বেতনের মতো দিতে হয়, এরকম একটা। সো সেম থিং উইথ ইউকে অ্যাজ ওয়েল। একটা ইউকে ভার্সিটিতে আপনি যখন পড়ছেন, একটা ভার্সিটি টু ভার্সিটি টাকার এদিক সেদিক হবে, সাবজেক্ট টু সাবজেক্ট টাকা ডেফিনেটলি 19-20 হবে। তবে মোরলেস শুধুমাত্র দেখা যায় যে একাডেমিক ফি এর জন্যই 30 to 40 লাখের কাছাকাছি টাকা চলে যাচ্ছে। আর খুব কম করে হলেও 20 to 25 লাখের মতো সাধারণত থাকে এই কস্টটা। আর তাছাড়া আপনার হচ্ছে ভিসা পারপোজে আপনার অ্যাডিশনাল টাকা যাবে। তারপর টিকেটের টাকা, ওখানে হচ্ছে গিয়ে থাকা খাওয়া, লিভিং কস্ট, অ্যান্ড তাছাড়া আরো হচ্ছে আপনার থিসিস এর জন্য আলাদা যে টাকা আছে, এগুলো সমস্ত হচ্ছে আপনার নিজস্ব ভাবে বেয়ার করতে হতে পারে। সো সব মিলিয়ে আসলে হচ্ছে দিন শেষে আহ আমি আসলে এটা চিন্তা করতে পারি না হয়তো, কারণ আহ, সরকারি মেডিকেলে বসে থেকে, সরকারি মেডিকেল থেকে পাশ করলে আসলে আমরা মানে অতখানি আমাদের গ্রিপে আসে না। তারপরও মোটামুটি হচ্ছে গিয়ে 50 লাখের উপরে তো হবেই, সেটা যদি সেলফ ফান্ডিং আপনি করতে চান। তবে সেলফ ফান্ডিং আপনি যদি করতে চান, সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি সাজেস্ট করবো যে ইউ শুড অ্যাটলিস্ট গো ফর পার্শিয়াল রিজিওনাল স্কলারশিপ ফ্রম দ্য রেসপেক্টেড ইউনিভার্সিটি।
কারণ একটা ইউনিভার্সিটি একদম এন্টায়ারলি পুরো টাকাটাই নেয়, এটা খুব রেয়ার ওকেশনে। সো যদি আপনি হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাকে হয়তো ওরা হচ্ছে বিভিন্ন ধরনের রিজিওনাল স্কলারশিপের একটা লিস্ট দেখাবে, যে 5 to 10% অফে ওরা আপনাকে দিতে পারবে, বা এরকম একটা পার্সেন্টেজ অফ দিয়ে ওরা সাধারণত হচ্ছে শো করে থাকে। সো সেই অপশনস গুলো আপনার এক্সপ্লোর করা উচিত। থ্যাংক ইউ আপু। আশা করি ভিউয়ার্স আপনি আপনার প্রশ্নের একটি সুন্দর সমাধান পেলেন আপুর কথাগুলোর মাধ্যমে। আপু আজকে আমাদের লাইভ সেশনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকটা সময় দিয়েছেন আমাদের, আপনার অনেক ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে এসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ তোমাকে আপু। অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা হচ্ছে সেশন কন্ডাক্ট করার জন্য। আর আই হোপ যে আমি মোটামুটি ইনফরমেশন যা যা দরকার সেটা আমি শেয়ার করতে পেরেছি। আর তাছাড়া যদি অন্য কোনো ইনফরমেশন জানার থাকে স্কলারশিপ বা এমএসসি রিলেটেড, কিংবা অথবা পোস্ট এমএসসি ক্যারিয়ার অপশনস, স্পেশালি যেহেতু আমি সময় স্বল্পতার কারণে ক্লিনিক্যাল রিসার্চ এই লাইনটা নিয়ে খুব বেশি বলতে পারিনি, বা বললেও হয়তো খুব বেশি সেন্স মেক করেনি। হ্যাঁ, তো তো এই কারণে আমি বলবো যে আপনাদের যদি এই ব্যাপারে কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমি একটা পোস্ট দিয়ে মোটামুটি একটু মানে হাইলাইট করা ট্রাই করেছি প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরার জন্য। সো ওই পেজটাতে গিয়ে প্ল্যান ইউর পোস্ট গ্রাজুয়েশন অ্যাব্রড, ওখানে গিয়ে আপনার পোস্টটা ফলো করতে পারেন। আশা করি হেল্প হবে। জি আপু, আবারও অনেক ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স ভালো থাকবে। দেখতে দেখতে, জি আপু, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা আমাদের সাথে যারা এতক্ষণ যাবত যুক্ত ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের টেকনিক্যাল টিমকেও, কারণ তাদের সহায়তায় আমরা আমাদের আজকের এই আয়োজনটিকে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। আজ বিদায় নিতে হচ্ছে, তবে ক্যারিয়ার বিষয়ক গাইডলাইনমূলক এরকম আরো লাইভ সেশনে দেখতে আমাদের সাথে থাকুন। ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাব পেজে একটি লাইক দিয়ে এবং দেখতে চোখ রাখুন এরকমই আরো অনেক লাইভ সেশন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার চেষ্টা করুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।